আপনি সেনা প্রধানের বিরুদ্ধে কিছু বলছেন না, ভয় পান নাকি? আচ্ছা বলেন, যারা সেনা, কি বলবো, এই জন্যই বললাম বাংলাদেশের মানুষের আল্লাহ দুইটা মাস্টার্স পাস করলেই কিন্তু কি বলে এটাকে, চিন্তা শক্তি হয় না মানুষের। যে শিক্ষা একটা মানুষের চিন্তা শক্তি দিতে না পারে, সেই মানুষের শিক্ষা কোনো কাজে আসে না। আমি 2000 সাল থেকে, তারও আগের থেকে আমি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছি। আর 2020 সাল থেকে, আমি 2020 সালের আগে থেকে হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছি সচেতনভাবে। যেই কারণে আমার 2013 সালে আমাকে, না 2011-12 সালে আমাকে জেনারেল আকবর, ডিজিএফআই, এই জেনারেল ওয়াকারের ব্যাচমেট, উনি আমাকে ডিজিএফআই তে ডেকে নিয়ে উনি আমাকে হুমকি দিয়েছে যে আমাকেও মেরে ফেলবে, আমাকেও গুম করে ফেলবে আমি যদি মুখ খুলি। বর্তমান সেনা প্রধান আমার উপর সেই পিএনজি, ওনাকে নিয়ে অনেক সমালোচনা করেছি। ওনাকে নিয়ে সবার আগে আমি সমালোচনা করেছি। আমি ওনাকে এইভাবে বলেছি, উনি অত্যন্ত ভদ্র এবং অমায়িক একজন মানুষ, স্বল্পভাষী মানুষ, কিন্তু দুঃখিত, আমার কাছ থেকে যদি অন্যান্য কি বলে রাস্তাঘাটের লোকজনের মতো, যাদের নিজস্ব চরিত্রের ঠিক নাই, তাদের উদ্দেশ্যের ঠিক নাই, কেন ইউটিউবে এসে খালি চিৎকার করে কথাবার্তা বলে এবং জনগণের ব্রেইন ওয়াশ করে, আমি তাদের মতো একটা সেনা প্রধান হচ্ছে একটা রাষ্ট্রের অত্যন্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটা প্রধানের এই পদ, সেনা প্রধান একটা ব্যক্তি না, এটা তাকে কুকুর বেড়াল বলে গালিগালাজ করা, এর চেয়ে অসভ্যতার পরিচয় বোধ আর কিছু হতে পারে না। আমি সেনা প্রধান এই পর্যন্ত যা করেছেন সবচেয়ে বেশি সমালোচনা আমি করছি। 5ই আগস্টে আমি 24 ঘন্টা সময় দিয়েছি সেনা প্রধানকে, যে হাসিনা যদি না পালায়, ক্ষমতা না ছাড়ে, তাহলে গণভবন উড়িয়ে দেওয়া হবে। 13 ঘন্টার মাঝখানে পালিয়েছে স্বৈরাচারী হাসিনা। এখন এখানে অনেক কথা আছে, বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। উনি এককভাবে, উনি যেভাবে হ্যান্ডেল করেছেন, ওনার জায়গায় যদি হাসিনার অন্যান্য চোর বদমাস থাকতো, যারা হালুয়া খেয়েছে, যে যারা আয়নাঘরের খুনি ছিল, এই জেনারেল আকবর, জেনারেল সাইফুল আবেদিন, জেনারেল সাইফুল আলম, এরা যদি থাকতো, তাহলে বাংলাদেশের লাখ লাখ লাশ পড়তো। জেনারেল ওয়াকার ছিল বলে বাংলাদেশে কিন্তু লাখ লাখ লাশ পড়ে নাই। কারণ উনি বুঝতে পেরেছে যে কোন সময় পর্যন্ত ওনাকে সারেন্ডার করতে হবে। যদিও এর পেছনে আরো অনেক কাহিনী আছে, যেটা গত 5 বছর ধরে আমি চেষ্টা করছি বাংলাদেশের ইয়াং অফিসার এবং সৈনিকদেরকে উৎসাহিত করার জন্য, দেশপ্রেমে। তারা একটা বিশাল ভূমিকা রেখেছে সেনা প্রধানের উপর চাপ সৃষ্টি রেখে। সেনা প্রধানের উপর সমালোচনা তো যারা আপনি শোনেন নাই, যারা শুনেছে তারা সাক্ষী দিবে। এই যে আমার পিএনজি উঠে যায়, প্রায় পিএনজি উঠে গিয়েছিল। সারা বাংলাদেশে আমার একমাত্র সম্পত্তি বৈধ সম্পত্তি, সেটা নিয়ে আমি এত বছর পরোয়া করি নাই। জলসিঁড়ি আবাসনের একটা আমার 5 কাঠা জমি, ওটা কিন্তু সেনাবাহিনীর দেওয়া জমি না, আমার হালাল টাকায় কেনা পয়সায় ওই জমি। সেই জমিটা অবৈধভাবে সেটা সেনাবাহিনী বন্ধ করে রেখেছে, আমাকে সেটা হস্তান্তর করে না। শুধুমাত্র সেনাবাহিনী সমালোচনা করার কারণে, জেনারেল ওয়াকারের সমালোচনা করার কারণে প্রায় উঠে যায়। যখন হাসনাতের সাথে ওনার মিটিং হলো, আর উনি বলেছিলেন যে ইনক্লুসিভ বা আওয়ামী লীগকে উনি নির্বাচনে চায়, তখন যে আমি একটা ভিডিও করেছিলাম, এরপরে আমাকে আবার পিএনজি আরোপ করা হয়, সমস্ত কিছু আবার ক্যান্সেল হয়ে যায়। আর আপনি বলছেন আমি সেনা প্রধানের কিছু বলি না। শুনেন, বাংলাদেশে দেশপ্রেমের চেয়ে মূর্খ এবং হুজুগের সংখ্যা বেশি বলি আজকে দেশের এই করুণ অবস্থা। আপনাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোন আসছে, আপনারা একটু ধৈর্য দেবেন একটু, কারণ এই ফোনটা নিতে হবে। জি, আসসালামু আলাইকুম ভাইজান, বলেন। জি, আমি আসলে আপনাকে নিয়ে আমি কথা বলছি, আপনার জন্যই আমি কথা বলছি, ইনশাল্লাহ বুঝতে পেরেছি। আমি এই মুহূর্তে লাইভে আছি। আর ইউ শিওর? উনি পক্ষে থাকলে তার আজকে এই অবস্থা কেন? তাহলে আপনাকে জায়গায় বসিয়ে প্রমাণ করুন যে উনি পক্ষে আছেন।
না ঠিক আছে, ওকে জি, থ্যাংক ইউ। জি ওকে জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাকে জেনারেল আজিজ সেনাবাহিনীকে প্রেশার দেওয়ার কারণে, সেনাবাহিনীর ভিতরের সমস্ত সত্য কথা তুলে ধরার জন্য যারা যারা দেশের বিরুদ্ধে কাজ করছিল এবং স্বৈরাচারী শেখ হাসিনার পোষ্য হয়ে কাজ করছিল, তাদের নাম উন্মোচিত করার কারণে কিন্তু আমাকে বাংলাদেশ সেনাবাহিনীতে সবার আগে পার্সন নন গ্রাটা করা হয়, পিএনজি করা হয়। এবং তার পরবর্তীতে আরেকজন চরিত্রহীন সেনা প্রধান আসে, জেনারেল শফি এসে সেইটাকে চালু রেখে যায়, আমার উপর পিএনজি বজায় রাখে। আমি সবার সম্পর্কে জানি, আপনাদের দাদার সম্পর্কেও জানি, কম বেশি সবার সম্পর্কেই জানি। আমি কে খারাপ কে ভালো আপনারা বিচার করবেন, আল্লাহ দয়া করে আপনাদের বুদ্ধি জ্ঞান দিয়েছে। আমি অনলাইনে এসে মিডিয়াতে গত 5 বছরে আমি তো সবার প্রথম এসেছি, তারপরে তো অন্যান্যরা এসেছে, তখন অনেকের নামই জানতো না যাদেরকে আপনারা অন্ধভাবে অনুসরণ করেন। আমি সার্টিফিকেট দিব 2 জনকে, এর বাইরে আমি কাউকে সার্টিফিকেট দিতে পারছি না, কারণ যারা পরিচিতি বেশি সবার 2 নম্বরই সম্পর্কে আমার জানা আছে কম বেশি। সাংবাদিক কনক সারোয়ার এবং সাংবাদিক ইলিয়াস এর হচ্ছে জেনুইন লোক, তাদের কথা শুনতে পারেন। এবং এবং কনক সারোয়ার এবং ইলিয়াস দুজনেই দেশপ্রেমিক, তাদের কথা শুনতে পারেন এবং বিশ্বাস করতে পারেন। আমি বাকি কাউকে সার্টিফিকেট দিতে পারছি না, আমি দুঃখিত। তাদের ভিতরের সমস্ত গোমটা আমি জানি, কিন্তু আমি সেই আলোচনা থেকে বাদ দিতে চাচ্ছি। এইটুকু আপনাদের যথেষ্ট বোঝা উচিত, যাদেরকে অন্ধভাবে, এমন কাউকে অন্ধভাবে আপনারা লাখে লাখে অনুসরণ করছেন, তাদের বিরুদ্ধে তাদের অনেক অপকর্মই বাংলাদেশের মাটিতে, এবং এখনো পর্যন্ত বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের কি বলবো এগুলো, এখন শুনেন, বাংলাদেশের 54 বছরে আজকে বিভিন্ন দুঃখ দুর্দশার দোষ কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলকে ঢালোভাবে দিলে হবে না, অসচেতন বাংলাদেশিদের কারণেও বাংলাদেশেরও কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। আজকে আপনাদের কারণেও কিন্তু আপনার আমার কারণে যারা চুপ করে থাকেন, যারা অন্ধভাবে অনুসরণ করেন, যারা একটা ব্যক্তিকে পছন্দ করেন বলে তার কোনো অপরাধ আপনার চোখে পড়ে না, এগুলো অন্যায়, এগুলো থেকে দূরে থাকতে হবে। এই যে প্রফেসর ইউনূসের সমালোচনা করছি, আমি ওনাকে আমি পছন্দ করি, আমি ওনাকে 5 বছর চাই, কিন্তু ওনাকে এমন মাত্রায় নেবেন না যে প্রফেসর ইউনূসের কোনো ভুলকে সমালোচনা করা যাবে না, তখনই কিন্তু দেশ ধ্বংসের দিকে আবার যেতে শুরু করবে। কেন দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে? কারণ মেঘনা আলম হানি ট্র্যাপ করার চেষ্টা করেছে সৌদি আরবের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে। আমি আর ওনার নাম ছবি আমি কিছু দেখাতে চাই না, কারণ আদালতে যখন মেঘনা আলম যাবে তাকে মেডিসিন দেওয়া হবে, অটোমেটিক তার দেহ ব্যবসার সমস্ত খবর বেরিয়ে যাবে। তাকে হানি ট্র্যাপ করেছে, হানি ট্র্যাপ যাকে করেছে তার দোষের আগে যে হানি ট্র্যাপ করেছে তার দোষ আগে। সুতরাং সৌদি আরব কি ব্যবস্থা নিবে না নেবে সেটা হচ্ছে তাদের ব্যাপার, আমরা ওইদিকে যাব না। কিন্তু আমাদের সবার আগে স্বার্থ হচ্ছে দেশ নিয়ে। এবং মেঘনা আলম যেহেতু এবং আসিফ নজরুল খোদাবক্স দেশের বিরুদ্ধে কাজ করেছে, সেই জন্য তাদেরকে আইনের আয়তায় আনতে হবে। এনডিটিভি, যেই টিভিটা হচ্ছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর বাংলাদেশ বিরোধী একটা চ্যানেল, আপনাদের যাদের মনে আছে, সেই বিডিআরে 57 জন সেনা হত্যার শুরুতেই যখন জেনারেল শাকিলকে হত্যা করা হলো, বাংলাদেশের কোনো মানুষ, কোনো মিডিয়া, এমনকি সশস্ত্র বাহিনী যারা আশেপাশে গেটের বাইরে ছিল তারা পর্যন্ত জানার আগে কিন্তু এনডিটিভি সবার আগে জানিয়ে দিয়েছে যে জেনারেল শাকিলকে হত্যা করা হয়েছে। কারণ সেটা যেহেতু হাসিনা এবং বিডিআর পরিকল্পনায় ছিল, সেটা তাদের পরিকল্পনায় হয়েছে, তাই খবরটা তাদের হাতে রেডি ছিল, শুধু খবরটা কখন প্রকাশ করবে সেই অপেক্ষায় তারা ছিল। আজকে সৌদি আরবের দূতকে অপমান করে, বাংলাদেশে পৃথিবীর সামনে হেয় করে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করার ভয়ঙ্কর পরিকল্পনায় আসিফ নজরুল খোদা বক্সে লেগেছে। এদিকে দেখেন এনডিটিভিতে কি বলেছে, তার আবার একটা স্ট্যাটিস্টিক দিয়েছে।
আপনারা এনডিটিভিতে সার্চ করে দেখতে পারেন যে এই ব্যাপারে তারা কি বলেছে, যে 2.1 মিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছে। কিন্তু তারা এটা বলছে না যে 2.69 মিলিয়ন, 2.7 মিলিয়ন ভারতীয় সৌদি আরবে কর্মরত আছে। প্রতি বছর বাংলাদেশে 2023 সালের হিসাবে $3.7 বিলিয়ন বাংলাদেশে এসেছে সৌদি আরব থেকে। কিন্তু ভারতীয়রা সৌদি আরব থেকে 2023 সালে $12 বিলিয়ন এনেছে। তার মানে আজকে যদি বাংলাদেশের সাথে গায়ে পড়ে ভারতীয়রা শয়তানি করতে চায়, সৌদি আরবের সাথে সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা করতে চায়, তাহলে ভারতীয়দেরকে আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের যদি ক্ষতি $4 বিলিয়ন হয়, ভারতের ক্ষতি $12 বিলিয়ন হবে। মনে রাখতে হবে, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক রক্তের, আত্মার এবং ধর্মের। তাই দ্রুত বর্তমান আইজি ফোন করে ডিআইজি রেজাউল করিমকে বলে, তুমি আর অফিসে এসো না কালকের থেকে। রেজাউল করিম কিছুই জানতো না। যারা মেঘনা আলমকে গ্রেফতার করতে যায় তাদের সাথেও রেজাউল করিমের কোনো যোগাযোগ ছিল না। কয়েকবার ফোন করেও তাদের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয় নাই। অথচ আইজি এবং এই খোদাবক্স মিলে তাকে ইতিমধ্যে ডিবি প্রধান থেকে পদ থেকে তাকে সরিয়ে দেয়। অথচ এই নাটকটা সাজানো হয়েছে যে খোদাবক্স মেঘনা আলমকে গ্রেফতার করাবে, আর মেঘনা আলম যেহেতু আসিফ নজরুলের যেরকম দেহ ব্যবসায়ী মেঘনা আলম, আসিফ নজরুল ও হানি ট্রেপের তার সমস্ত সাক্ষী প্রমাণ আছে, সুতরাং মেঘনা আলমও থ্রেট দিয়েছে আসিফ নজরুলকে, তাকে কিছু করা হলে সেও সব ফাঁস করে দিবে। সুতরাং আসিফ নজরুল তাকে রিমান্ডে নিতে দেয় নাই, কারণ রিমান্ডে নিলে পরে দেশপ্রেমিক পুলিশ অফিসাররা যখন তাকে জায়গা মতো ট্রিটমেন্ট দিত, তখন কিন্তু সমস্ত হরহর করে সবকিছু বেরিয়ে আসতো।